দেখছেন এনআই স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন্স। দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি, মাথা ভাঙায় বিস্ফোরক মমতা। দাদাগিরি এখনও শুরুই করেনি, ভোটের পর বাংলাদেশে পাঠানোর নিদান দিলীপের। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, লোকসভা নির্বাচনের মুখে থিম সং প্রকাশ তৃণমূলের। ডায়মন্ড হারবারে ঘর করতে আইনের আঙিনায় বিজেপি, অভিষেকের বিরুদ্ধে এই দুই মুখ নিয়ে আলোচনা পদ্ম শিবিরে। সাংবাদিকরা অশিক্ষিত, বেলাগাম মন্তব্য করে ফের বিতর্কে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেশে 120 থেকে 150 আসনে হারবে বিজেপি, বাংলায় পেতে পারে সর্বোচ্চ 8টি আসন, বিজেপির অন্ধ্রের সমীক্ষাতেই নাবিশ্বাস। মোদী জমানায় শুভেন্দু সহ 25 বিরোধী নেতার বিজেপিতে যোগ, 23 জনই স্বস্তিতে। শুনছিলেন হেডলাইন্স, এখন বিস্তারিত। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেশে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি, মাথা ভাঙায় বিস্ফোরক মমতা। দেশের বিরোধী পরিসর সংকুচিত করে একদলীয় গণতন্ত্র চাইছে বিজেপি। মাথা ভাঙার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপির একটাই নীতি, ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি। মমতার দাবি, বিজেপির শাসন মানে আসলে এজেন্সি রাজ। ভোটের মুখে এমনকি নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরও যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি সক্রিয়, তা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিরোধী নেতা ইডি, সিবিআই, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়ছেন। বিরোধীদের অভিযোগ, সবটাই করা হচ্ছে বিরোধীদের দুর্বল করতে। সেই অভিযোগে তৃণমূল সুপ্রিমো করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ভাঙা থেকে বললেন, ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তার হতে হবে। নির্বাচনে বিরোধীদের লড়াই করার মতো সুযোগ দেওয়া হচ্ছে না, শাসক ও বিরোধীদের লড়াই অসম। সেই অভিযোগই যেন শোনা গেল মমতার মুখে। তিনি বললেন, সিআইএসএফ, আয়কর, এনআইএ কিভাবে বিজেপির ইশারায় মানুষের উপর অত্যাচার করছে, মানুষকে হেনস্থা করছে, সেটা কখনোই শাসক বিরোধীকে সম লড়াইয়ের সুযোগ দিতে পারে না। নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছেন, আপকি বার 400 বার। বিজেপির জন্য 370 আসন এবং এনডিএ জোটের জন্য 400 আসনের টার্গেট দিয়েছেন মোদী। বিরোধীদের অভিযোগ ছিল, বিজেপি 400 আসন চাইছে সংবিধান বদলে দিতে। কয়েক বিজেপি নেতা সেটা প্রকাশ্যেও মেনে নিয়েছেন। কংগ্রেস সহ অন্য বিরোধীরা এতদিন বলে আসছিলেন, এবারে লোকসভা নির্বাচনের পরেই সংবিধান বদলে দেবে বিজেপি, আর গণতন্ত্র বলে কিছু থাকবে না, নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। মমতার মুখেও যেন এদিন সেই অভিযোগই প্রতিধ্বনি হলো। মমতা স্পষ্ট ইঙ্গিত করলেন, বিজেপি চাইছে একদলীয় স্বৈরাচারী শাসন। দাদাগিরি এখনও শুরুই করেনি, ভোটের পর বাংলাদেশে পাঠানোর নিদান দিলীপের। ফের দিলীপের মুখে দাদাগিরি। বৃহস্পতিবার সকালে বর্ধমানে জনসংযোগে বেরিয়ে তার মুখে শোনা গেল গরমাগরম বাক্যবাণ। এদিন বিজেপি প্রার্থীর উবাস, দিলীপ ঘোষ এখনও দাদাগিরি শুরু করেনি, ওরা টুকটাক করছে। যেদিন একটা কামারের ঘা মারবো না, ঠিক হয়ে যাবে। একই সঙ্গে ভোটে অশান্তি নিয়ে তৃণমূল নেতৃত্বকে তার হুঁশিয়ারি, ভোট পর্যন্ত আমরা আইন মেনে চলছি, তারপর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে। একই সঙ্গে এজেন্সি দাওয়াই দিলেন তিনি। এদিন সকালে যথারীতি জনসংযোগে বেরিয়েছিলেন, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। দাদাগিরি প্রসঙ্গে তিনি বলেন, এখন দাদাগিরি শুরু করিনি, ভোটের মুখে জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে খবর আসছে। এ প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ভোট পরবর্তী আমরা আইন মানি, তারপর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে। স্থানীয় তৃণমূল নেতাদের তার হুঁশিয়ারি, দিলীপ ঘোষ এসে গেছে, অভ্যাস বদলান। জেলা তৃণমূল নেতৃত্বের দুর্নীতি নিয়ে জিজ্ঞেস করা হলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, দাওয়াই তো সিবিআই, ইডি দিচ্ছে, ভোটের আগে ভোটের পরে অনেকে ওখানে গিয়ে থাকবেন, বাড়ির ভাত খেতে পারবেন না। কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকেও। দিলীপের কথায়, মুখ্যমন্ত্রীর ছেঁড়া কথায় রিপু করছেন, কোথায় কোথায় যাবেন ঠিক করতে পারছেন না, উত্তরে গেলে রাঢ়বঙ্গে অশান্তি বেঁধে যায়। সব মিলিয়ে দিলীপ বাক্যবাণে বর্ধমান দুর্গাপুরের ভোট প্রচারের জমজমাট। জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন। লোকসভা নির্বাচনের মুখে থিম সং প্রকাশ তৃণমূলের। লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগর্জন সভাও করেছে তৃণমূল। তারই মাঝে এবার নির্বাচনী প্রচার সঙ্গীত প্রকাশ করল শাসক শিবির। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন গানটির। কিভাবে বিজেপি বাংলাকে বঞ্চনা করেছে, কিভাবে বারবার বাংলাকে অসম্মান করেছে, কিভাবে স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাঙালি মহাপুরুষদের অপমান করা হয়েছে, এই গানের ছত্রে ছত্রে সেই আবেগ তুলে ধরা হয়েছে। আবার গানে উল্লেখ করা হয়েছে, বিজেপি কৃষকদের আর্থিক সুরক্ষা দেয়নি,
তেমনি মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে ব্যর্থতার অভিযোগও। পাশাপাশি গানের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সবসময় মানুষের পাশে থেকেছেন, তাদের রক্ষা করেছেন সেই কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বাংলার সব বঞ্চনার কথা মনে রাখে সেই বার্তাও এই গানে রয়েছে। বিজেপির ধমকানি চমকানিতে তৃণমূল নেতৃত্ব যে কখনোই মাথা নত করবে না, তা বারবার মমতা অভিষেকের মতো শীর্ষ নেতৃত্বের মুখ থেকে শোনা গিয়েছে। এই গানে সেই হুঙ্কারও যে বেশ স্পষ্ট তা বলাই বাহুল্য। লোকসভা নির্বাচনের মুখে থিম সংকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডায়মন্ড হারবারে ঘর করতে আইনের আঙিনায় বিজেপি, অভিষেকের বিরুদ্ধে এই দুই মুখ নিয়ে আলোচনা পদ্ম শিবিরে। লোকসভা নির্বাচনের বাকি আর প্রায় 2 সপ্তাহ। বাংলায় 40টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, কিন্তু অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপির কে প্রার্থী হবে তা এখনও নিশ্চিত নয়। একাধিক নাম উঠে আসছে জল্পনা তুঙ্গে, তবে বর্তমান সময় 2টি নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শোনা যাচ্ছে হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন আইনজীবীকে প্রার্থী করতে পারে পদ্ম শিবির। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে 2টি নাম নিয়ে আলোচনা চলছে তারা হলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং কৌস্তব বাগচি। রাজনীতির পাশাপাশি দুজনেই আইনের ময়দানের পাকা খেলোয়াড়। প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত, পদ্ম প্রতীকে ভোটেও দাঁড়িয়েছিলেন। 2021-এর বিধানসভা উপনির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ফলাফল সকলেরই জানা, উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। এবার তৃণমূলের নম্বর 2 এর প্রতিদ্বন্দ্বী মুখ হিসেবেও প্রিয়াঙ্কাকে বাজি ধরতে চাইছে বিজেপি। কিছু সময় আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তব বাগচি। পুরনো দলকে নিয়ে একাধিক ক্ষোভের কথাও শোনা গিয়েছিল তার মুখে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে বিজেপিতে নবাগত কৌস্তবকে প্রার্থী হতে পারে। যদিও এ নিয়ে কৌস্তব জানিয়েছেন, দলে সদ্য যোগ দিয়েছে, আগে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, টিকিট পেতে দলবদল করিনি, আমার সঙ্গে দলের এ নিয়ে কথাও হয়নি, তবে দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি অবশ্যই সেই দায়িত্ব পালন করব। উল্লেখ্য, গত 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতোই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনো বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লিতে বৈঠকে বসেছিলেন, কিন্তু সূত্রের খবর দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। কয়েকদিন আগে বাংলায় দ্বিতীয় দফায় 19 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি, কিন্তু সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম ছিল না। সাংবাদিকরা অশিক্ষিত, বেলাগাম মন্তব্যে ফের বিতর্কে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে ফের বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর থেকে তার নানান বেফাস মন্তব্যে বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে। এবার সাংবাদিকদের অশিক্ষিত বলে বসলেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও ঘুরছে সমাজ মাধ্যমে, সেখানে তাকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, কিছু বলবো না, প্রশ্ন করতে জানেন না, শুধু বলুন বলুন, প্রশ্ন করতে গেলেও শিক্ষিত হওয়া প্রয়োজন। উক্ত ভিডিওটি পোস্ট করে তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, এই অহংকার, এই ঔদ্ধত্য বেশি দিন টিকবে না, গোটা পৃথিবী অশিক্ষিত, একমাত্র শিক্ষিত ব্যক্তি হচ্ছেন উনি। বাহ, এখানেই থেমে থাকেননি দেবাংশু। যে সাংবাদিকরা তাকে মাথায় তুলে নাচতেন, আজকে তারা এই অপমান অসম্মান নিয়ে আলোচনা করবেন তো দেখার অপেক্ষায় রইলাম। বক্তব্য তার। দেশের 120 থেকে 150 আসনে হারবে বিজেপি, বাংলায় পেতে পারে সর্বোচ্চ 8টি আসন। বিজেপির অন্দরের সমীক্ষাতেই নাবিশ্বাস। প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বেশ বড় মুখ করেই বলেছেন, আপকে বার 400 বার। বাস্তব ছবি কিন্তু উল্টো। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দেশের একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিল পদ্ম শিবির। সেই সমীক্ষার রিপোর্টেই তুলে ধরা হয়েছে, দেশে 120টি আসন হারাতে চলেছে বিজেপি। শুধু তাই নয়, সমীক্ষাতে এটা বলা হয়েছে, দেশে তৈরি হওয়া ইন্ডিয়া জোট যদি বিজেপিকে সংঘবদ্ধভাবে লড়াই দিতে পারে, তাহলে সেই আসন হারার সংখ্যা 150-এর বেশি হতে পারে। একই সঙ্গে জানানো হয়েছে, বাংলায় বিজেপির 19-এর তুলনায় 10টি আসন কমতে পারে, অর্থাৎ এ রাজ্যে বিজেপির সর্বোচ্চ আসন প্রাপ্তির সম্ভাবনা মাত্র 8। সূত্রে জানা গিয়েছে, সমীক্ষায় যেসব রাজ্যে বিজেপি আসন কমবে বলে ধরা হয়েছে, তার মধ্যে বাংলা ছাড়াও আছে ডাবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, নরেন্দ্র মোদীর গুজরাটও। ওই তালিকায় থাকছে এনডিএ শাসিত বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র। তালিকা থাকছে বিরোধী শাসিত কর্ণাটক, ঝাড়খণ্ড এবং দিল্লিও। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 24-এর ভোটে বিজেপি বিহার, কর্ণাটক ও উত্তরপ্রদেশ থেকে 15টি করে মোট 45টি আসন হারাতে চলেছে। মহারাষ্ট্র আর বাংলা থেকে 10টি করে মোট 20টি আসন হারাতে
চলেছে। রাজস্থান থেকে 8টি, ঝাড়খণ্ড থেকে 6টি, ছত্তিশগড় থেকে 5টি, হরিয়ানা থেকেও 5টি, অসম থেকে 4টি, দিল্লি থেকেও 4টি আসন হারাতে চলেছে বিজেপি। গুজরাটে তারা হারাতে পারে 2টি আসন। বাদবাকি দেশ থেকে তারা হারাতে চলেছে আরও 21টি আসন। সব মিলিয়ে 120। সমীক্ষার হিসেব সত্যি হলে বিজেপিকে শতাব্দীর সর্ববৃহৎ হারের সম্মুখীন হতে হবে এবং এক্ষেত্রে এনডিএ 180টির বেশি আসন পাবে না। মোদী জমানায় শুভেন্দু সহ 25 বিরোধী নেতার বিজেপিতে যোগ। 23 জুনই স্বস্তিতে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, গ্রীষ্মের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা নির্বাচনের উত্তাপ। একে অপরের বিরুদ্ধে সুর চওড়া করতে করতে কুকথার অতলে নেমে চলেছে। এর মধ্যে যোগ হয়েছে দুর্নীতি ও কেলেঙ্কারির অভিযোগে মামলা। দেশের বিরোধী দলগুলি বিজেপি সরকারকে এক নায়কতান্ত্রিক, গণতন্ত্র ধ্বংসকারী, স্বৈরতান্ত্রিক বলে দাগিয়ে দিয়েছে। গেরুয়া শিবিরকে কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধীরাই ওয়াশিং মেশিন তকমা দিয়েছে। কথায় আছে, আইন আইনের পথে চলবে, কিন্তু কতক্ষণ? যতক্ষণ না রাজনীতি তাকে গুঁতো মারে। দেখা যাচ্ছে 2014 সালে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গদিতে বসার পর থেকে কেন্দ্রীয় এজেন্সিগুলির দুর্নীতির মামলায় অভিযুক্ত 25 জন ডাকপুটে রাজনৈতিক দলবদল করে অথবা শিবির বদল করে গেরুয়াধারী হয়েছেন। সর্বদলমত নির্বিশেষে যাকে যাকে নেতা নেত্রী তাদের পূর্বেকার দলীয় নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিজেপিতে ভিড়েছেন। এদের কংগ্রেস থেকে দলবদল করেছেন 10 জন, শরদ পাওয়ারের এনসিপি এবং শিবসেনা থেকে 4 জন করে, তৃণমূল কংগ্রেসের 3 জন, তেলুগু দেশম পার্টির 2 জন এবং সমাজবাদী পার্টি এবং ওয়াইএসআরসিপি থেকে 1 জন করে বিজেপির পদ্মপতাকা হাতে তুলে নিয়েছেন। দেশের প্রখ্যাত সংবাদ মাধ্যমের একটি অনুসন্ধানী রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, 2019 সাল থেকে সিবিআই লোকসভা স্পিকারের অনুমোদনের অপেক্ষায় দিন কাটিয়েছে রাজ্যের বর্তমান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই সময় নর্থ স্টিং অপারেশনের অভিযুক্ত শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের সাংসদ। 2020 সালে শুভেন্দু তৃণমূলে যোগ দিয়েছিলেন। একইভাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন মারাঠা মুখ্যমন্ত্রী অশোক চৌবনের মামলাতেও দাঁড়িয়ে পড়ে যায়। সারদা চিটফান্ড মামলায় 2014 সালে হিমন্তকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি চালায়। 2015 সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত তার বিরুদ্ধে মামলা চলেছিল। চৌবনের ক্ষেত্রেও আদর্শ হাউজিং মামলায় সিবিআই ইডি থমকে দাঁড়িয়ে রয়েছে। উল্লেখযোগ্য, এই 25 জনের মধ্যে 23 জনের ক্ষেত্রে মামলা ধামাচাপা পড়ে গিয়েছে।